ওয়েলকাম বন্ধুরা, আমরা এখন করছি তোমাদের তাপের ঘটনাসমূহ, অর্থাৎ অধ্যায় নম্বর 4 নম্বর অধ্যায়ের তাপের ঘটনাসমূহ। এই চ্যাপ্টারটা তোমাদের এখন আমি করাচ্ছি। তো তার মধ্যে তোমাদের কঠিন পদার্থের যে প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ, সেইটা আমি অলরেডি শেষ করে দিয়েছি। সেখানে আমরা কি ধরনের প্রসারণ হয়, তাদের প্রসারণ গুণাঙ্ক কীভাবে বার করতে হয়, সেগুলো সবই আমি দেখিয়েছি, তাদের এককগুলো দেখিয়েছি। এবং কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ বিটা এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ গামা, তাদের মধ্যে কি সম্পর্ক সেটাও আমি তোমাদেরকে করিয়েছি। যারা আগের ভিডিওগুলো তোমরা দেখোনি, তোমরা সেই ভিডিওগুলো দেখে নেবে। আমার এই ভিডিওর ডেসক্রিপশানে ওই ভিডিওগুলো লিঙ্ক দেওয়া থাকবে। আজকে আমরা করব তরলের তাপীয় প্রসারণ, তরল পদার্থের তাপীয় প্রসারণ। তো চলো আমরা শুরু করি আজকের আমাদের পর্ব। দেখো, তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থের মতো তরল পদার্থেরও কিন্তু প্রসারণ হয়। অ্যাকচুয়ালি কঠিন পদার্থের থেকে অনেক বেশি প্রসারণ হয় তরল পদার্থের। তোমরা লক্ষ্য করে থাকবে যে এই ডাক্তারি থার্মোমিটার বা যে কোনো থার্মোমিটার, তোমরা হয়তো সবাই অন্য থার্মোমিটার দেখোনি, ডাক্তারি থার্মোমিটার তোমরা সবাই নিশ্চয়ই দেখেছো, বাড়িতে প্রায় সবারই থাকে। ডাক্তারি থার্মোমিটার কি হয়, একটা চকচকে পদার্থ থাকে যেটা একটা ওই থার্মোমিটারের কুণ্ডের মধ্যে থাকে। যখন কারোর শরীরের তাপমাত্রা মাপা হয় তখন সেইটাকে কি করা হয়, থার্মোমিটারের ওই কুণ্ডটাকে নয় মুখের মধ্যে নয় শরীরের কোনো অংশে দেওয়া হয় এবং দেখা যায় কিছুক্ষণ পরে ওই পারদ কুণ্ডলী থেকে একটা চকচকে পদার্থ লম্বা হয়ে থার্মোমিটারের মধ্যে প্রসারিত হয়েছে। এবং ওই যে চকচকে পদার্থ, ওইটাই হচ্ছে পারদ। পারদটা কিন্তু প্রসারিত হয়ে ওই থার্মোমিটারের গায়ে যে বিভিন্ন স্কেল করা থাকে সেই স্কেলের কোনো না কোনো দাগ স্পর্শ করেছে। তাই থেকে আমরা বলতে পারি যে শরীরের তাপমাত্রা কত। এখন ওই যে পদার্থটা চকচকে পারদ পদার্থ, যেটা পারদ, সেটা কি হয়, তার প্রসারণ ঘটে। যখন তার তাপমাত্রা বাড়ে তার প্রসারণ ঘটে। আমাদের শরীরের যে তাপমাত্রা তাতে কিন্তু সে প্রসারিত হয়। তো যেহেতু পারদ তরল, তাই এক্ষেত্রে তরলের প্রসারণ ঘটেছে। আবার তাকে ঝাঁকিয়ে কুণ্ডের মধ্যে রেখে দেওয়া যায়। তো এইভাবে আমরা শরীরের তাপমাত্রা মাপি পারদের আয়তন প্রসারণের সাহায্যে। বিভিন্ন এছাড়াও অ্যালকোহল থার্মোমিটার আছে, সেখানে অ্যালকোহল ব্যবহার করা হয় পারদের পরিবর্তে। সেখানেও কিন্তু অ্যালকোহল একটা তরল এবং তার প্রসারণ ঘটে। আর তার প্রসারণ যে ঘটে সেই ধর্মটার সাহায্য নিয়েই থার্মোমিটারটা করা হয়। তো এই হচ্ছে প্রসারণের উদাহরণ। এইবার তোমাদের এখানে যেটা বলার সেটা হলো, দেখো, তরল পদার্থের কিন্তু দৈর্ঘ্য আর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক নেই। কেন নেই? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নেই। কেন নেই বলো তো? তরলের তো নিজস্ব কোনো আকার নেই, অর্থাৎ তার দৈর্ঘ্য নেই, তার প্রস্থ নেই, তার ক্ষেত্রফল নেই। তরল কি আছে? তরলকে আমরা যে পাত্রে রাখি সেই পাত্রের আকারই সে ধারণ করে, তার নিজস্ব কোনো দৈর্ঘ্য নেই, নিজস্ব কোনো প্রস্থও নেই, নিজস্ব কোনো ক্ষেত্রফলও নেই। তার যেটা আছে সেটা হচ্ছে আয়তন। তরলের নিজস্ব আয়তন আছে। আমি যে পাত্রেই রাখি না কেন তার আকার সেই পাত্রের মতো হয় ঠিকই, কিন্তু তার আয়তন যা থাকে সেটা একই থাকে। আমি যে পাত্রেই রাখি না কেন তার আয়তনের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ তরলের যেটা আছে সেটা হচ্ছে আয়তন। সেই জন্য তরলের তাপীয় প্রসারণ বলতে শুধুমাত্র আয়তন প্রসারণকেই বোঝায়। তরলের প্রসারণের জন্য শুধুমাত্র আয়তন প্রসারণ এইটুকুই ঘটে, দৈর্ঘ্য বা ক্ষেত্র প্রসারণকে আমরা মাপতে পারি না। ঠিক আছে? তাহলে আয়তন প্রসারণ কেমনভাবে ঘটে সেইটা আমাদেরকে জানতে হবে। দেখো, তরলের আয়তন প্রসারণ কিন্তু দু ধরনের হয়। একটা হচ্ছে কি আপাত প্রসারণ, আর একটা হচ্ছে প্রকৃত প্রসারণ।
প্রকৃত প্রসারণ। এখন আপাত প্রসারণ আর প্রকৃত প্রসারণ এই ব্যাপারটা কি, এই ব্যাপারটা যদি বুঝতে হয় তাহলে একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে। দেখো, তরলের তো নিজস্ব আকার নেই, তাহলে তরলকে আমি যদি কোনো পাত্রে রাখি তারপরেই কিন্তু তার আয়তন আমরা মাপতে পারবো। তোমরা দেখে থাকবে তরলকে মাপা হয় কোনো কিছুর মধ্যে রেখে, কোনো জারের মধ্যে রেখে, বা কোনো ওই মেজারিং সিলিন্ডার, তোমাদেরকে আমি যেমন আগেও আমি বলেছিলাম মেজারিং সিলিন্ডারের মধ্যে রেখে। তো সেই কঠিন পদার্থের কোনো বস্তুর মধ্যে রেখে, কোনো পাত্রের মধ্যে রেখে তার আয়তন মাপতে হয়। তাহলে তাকে যদি আমি গরম করি, তাকে যদি তাপ দিই, তাহলে কিন্তু কী হবে, আমাকে ওই পাত্রটাকেও তাপ দিতে হবে, মানে পাত্রটাকেই অ্যাকচুয়ালি তাপ দিতে হবে, তবেই আমি তরলকে তাপ দিতে পারবো। তরলকে কিন্তু আলাদা করে তাপ দেওয়া যায় না, কারণ তরল তো কোনো না কোনো পাত্রের মধ্যেই রাখতে হয়। তো সেক্ষেত্রে কী হয়, যখন আমি তাপ দেব, তাহলে তরল এবং তরল যে পাত্রের মধ্যে আছে সেই পাত্র দুটোকেই তাপ দিতে হবে, দুটোই গরম হবে। ফলে কী হবে, দুটোরই আয়তন প্রসারণ হবে। পাত্রটারও তো প্রসারণ হবে, পাত্রটাও কিন্তু আয়তনে বাড়বে, আবার তরলটাও আয়তনে বাড়বে। তাহলে সেক্ষেত্রে কী হবে, আমরা যে আয়তন প্রসারণটা তরলের দেখব প্রথমে প্রাথমিক অবস্থায়, সেটা কিন্তু তরলের প্রকৃত প্রসারণ হবে না। সেটা কিন্তু যেটা হবে সেটা হচ্ছে আপাত প্রসারণ। কেন আপাত প্রসারণ সেটা আমি তোমাদেরকে বলছি, একটু দেখো। মনে করো এটা একটা পাত্র, আর পাত্রের মুখে সরু নল লাগানো আছে, এই অবধি হচ্ছে তরলটা আছে। এইবার তাকে আমি গরম করলাম, তাকে আমি হিট দিলাম। তাহলে হিট দিলে কী হবে, পাত্রটাও গরম হবে, তরলটাও গরম হবে। তখন কী হবে, দেখা যাবে যে তরলটা কিন্তু এই দাগ ছাড়িয়ে একটু উপরে উঠেছে, এই দাগ ছাড়িয়ে তরলটা একটু উপরে উঠেছে। কেন উঠেছে, তার প্রসারণ ঘটেছে। কিন্তু এখন এখানে প্রশ্ন তো আসতেই পারে যে পাত্রটাও তো আয়তনে বেড়েছে, তাহলে পাত্রটাও যদি আয়তনে বাড়ে, তরলটাও যদি আয়তনে বাড়ে, তাহলে এই দাগটার উপরে কেন তরলটা উঠবে? দুটো তো পরস্পরকে মেকআপ করে দেবে। কিন্তু সেটা হয় না, তার কারণ হচ্ছে যে পাত্রটা যতটা প্রসারিত হয় তরলটা তার থেকে বেশি প্রসারিত হয়, অনেকটাই বেশি প্রসারিত হয়। ফলে পাত্রের তুলনায় তরলটা বেশি প্রসারিত হওয়ার জন্য কী হয়, সে কিন্তু এটা ছাড়িয়ে আরেকটু উপরে ওঠে। ঠিক আছে, আর তরলের যে প্রসারণ তার তুলনায় পাত্র প্রসারণটা খুবই কম। সেক্ষেত্রে আমরা তরলের প্রসারণটাকে আমরা দেখতে পাই। তো এই যে প্রসারণটা হলো, এইটাকে বলা হয় আপাত প্রসারণ। এখানে কিন্তু আমরা পাত্রের প্রসারণটাকে কিন্তু আমরা গণ্য করিনি, ধরিনি। আমরা চোখে যেটুকু দেখতে পাচ্ছি আপাত দৃষ্টিতে, যে এইখানে ছিল সে এইখানে এসছে, এই অবধি। এইখানে ধরো 10 একক ছিল, এখন বেড়ে হয়েছে 12 একক, তাহলে প্রসারণ কত ঘটেছে? 12 - 10 মানে 2 একক। কিন্তু এটা তো প্রকৃত প্রসারণ নয়, কারণ পাত্র প্রসারণটা আমরা ধরিই নি। তাহলে প্রাথমিক অবস্থায় যেটা দেখতে পাচ্ছি স্কেলে, সেটা হচ্ছে আপাত প্রসারণ। বোঝা গেল? এবার প্রকৃত প্রসারণটা কি? প্রকৃত প্রসারণটা কি দেখো, ধরো আমি যদি তরলের প্রসারণটা প্রথমে আমি চিন্তা করি, ধরো প্রথমে গরম করছি, ঠিক আছে, এইখানে ছিল তরলটা, ধরো পরে তো তাপটা পাবে, আগে পাত্রটা গরম হবে, পাত্রটা ধরো প্রসারিত হলো, তরলটা ধরে নাও তরলটা তখনও প্রসারিত হয়নি। তাহলে কি হবে, পাত্রটা যদি প্রসারিত হয় তখন তো তরলটা এই দাগের থেকে নিচে নেমে যাবে, তখন হয়তো দেখা গেল তরলটা এইখানে নেমে এলো। যেহেতু পাত্রটা বড় হয়ে গেছে, তা তরলটা নিচে নেমে যাবে, আর একটু স্কেল বরাবর একটু কমে যাবে। এইবার তরলটা ধরো প্রসারিত হচ্ছে, পাত্র প্রসারিত হয়ে গেছে, এবার তরলটা প্রসারিত হচ্ছে। তা তখন দেখা যাবে যে এই প্রসারিত হয়ে সে কী হলো, এই যে দাগে আগে ছিল সেটা ছাড়িয়ে চলে গেল এই অবধি চলে গেল। তাহলে প্রকৃত প্রসারণ কী হলো? প্রকৃত প্রসারণ হলো কিন্তু সে তো এইখানে নেমে এসেছিলো পাত্রের প্রসারণের জন্য, এইবার তরলটা কিন্তু এইখান থেকে এই অবধি যেটা হলো, এইটা হলো প্রকৃত প্রসারণ। এটা হলো প্রকৃত প্রসারণ। এখানে কিন্তু আমি পাত্রের প্রসারণটা ধরে নিলাম। প্রকৃত প্রসারণ। আর এইখান থেকে এই অবধি যেটা হলো সেইটা হবে
আপাত প্রসারণ, কারণ আমি পাত্রের প্রসারণটা এক্ষেত্রে বিবেচনা করছি না। এই অবধি যেটা হলো এটা হচ্ছে আপাত প্রসারণ। বোঝা গেল? তাহলে আমি তো প্রথমে দেখেছিলাম এই দাগ অবধি ছিল, তারপরে দেখছি এই দাগ অবধি, তাহলে আমি এইটুকু তফাৎটাই হচ্ছে তার প্রসারণ ধরে নেবো, সেটা হচ্ছে আপাত প্রসারণ। কিন্তু পাত্রটা প্রসারিত হওয়ার ফলে তরলটা কিন্তু এই অবধি নেমে এসেছিল, তারপরে আমি তরলের প্রসারণটা ধরছি এইখান থেকে এই অবধি পুরোটা, সেটা হচ্ছে প্রকৃত প্রসারণ। তার মানে কী দেখতে পাচ্ছি আমরা? প্রকৃত প্রসারণ হচ্ছে এই আপাত প্রসারণ এইটা যোগ পাত্রের প্রসারণ এই যে এইখান থেকে এইটুকু, তার প্রকৃত প্রসারণ হচ্ছে আপাত প্রসারণ, তার সাথে সাথে পাত্রের প্রসারণ। ঠিক আছে? তাহলে তরলের প্রকৃত প্রসারণ হচ্ছে তরলের আপাত প্রসারণ যোগ পাত্রের প্রসারণ। তাহলে এই গেল আপাত প্রসারণ এবং প্রকৃত প্রসারণ। তাহলে আপাতন প্রসারণ গুণাঙ্ক কী হবে? আপাত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাটা আগের মতো, কোনো তরলের একক আয়তনে প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে বা একক উষ্ণতা বৃদ্ধিতে তার যে আয়তনের আপাত প্রসারণ হয় তাকে বলা হয় আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে 1 একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো তরল পদার্থের একক আয়তনে যে আয়তন প্রসারণ হয়, যে আয়তনের আপাত প্রসারণ হয়, সেটাই হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক। ধরো তার প্রাথমিক আয়তন ছিল V1, অন্তিম আয়তন হলো V2, প্রাথমিক উষ্ণতা ছিল T1, অন্তিম উষ্ণতা হলো T2। ঠিক আছে? তাহলে আয়তন বৃদ্ধি কতটা হলো? আয়তন বৃদ্ধি আপাত আয়তন বৃদ্ধি হচ্ছে কত? V2 মাইনাস V1। উষ্ণতা বৃদ্ধি কত হবে? T2 মাইনাস T1। ঠিক আছে? তাহলে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক কী হবে? আপাত আয়তন বৃদ্ধি আগের মতোই, সেখানে যেখানে দৈর্ঘ্য ছিল দৈর্ঘ্যের জায়গায় আয়তন, এখানে আপাত আর প্রকৃত কথাটা চলে আসবে। আপাত আয়তন বৃদ্ধি বাই প্রাথমিক আয়তন। যারা আগের ভিডিওগুলো দেখোনি দেখে নেবে, এইভাবেই আমরা কিন্তু গুণাঙ্কগুলো পেয়েছি। প্রাথমিক আয়তন গুণ উষ্ণতা বৃদ্ধি, ঠিক আছে? তাহলে এটা কী হবে? আপাত আয়তন সমান কী হবে? আপাত আয়তন বৃদ্ধি মানে এই যে এইটা V2 মাইনাস V1, প্রাথমিক আয়তন কত ছিল? V1, আর উষ্ণতা বৃদ্ধি হচ্ছে কত? T2 মাইনাস T1। ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখতে পারি বা গামা এ মানে হচ্ছে অ্যাপারেন্ট, মানে আপাত, ওই জন্য তলায় একটা এ কথাটা দেওয়া আছে। তাহলে এইটা হলো তরলের আয়তনের আপাত প্রসারণ গুণাঙ্ক। প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা কি? 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে কোনো তরল পদার্থে একক আয়তনে যে আয়তনের প্রকৃত প্রসারণ হয়, যে প্রকৃত আয়তন প্রসারণ হয়, তাকেই বলা হয় প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তাহলে আপাত প্রসারণ গুণাঙ্ক আর প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে
মানে একটা মনে রাখলেই আর একটা মনে রাখতে পারবে তোমরা, খালি এক জায়গায় হবে আপাত আর এক জায়গায় হবে প্রকৃত। ঠিক আছে, তাহলে একক উষ্ণতা বৃদ্ধিতে বা 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে কোনো তরল পদার্থের প্রাথমিক আয়তনের যে আয়তন প্রকৃত আয়তন প্রসারণ হয় তাকেই বলা হয় প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, বা একক আয়তনে যে আয়তনের প্রকৃত প্রসারণ হয় তাকেই বলা হয় প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, তা আমি আরেকবার বলছি, একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো তরল পদার্থের একক আয়তনে যে প্রকৃত আয়তন প্রসারণ হয় তাকেই বলা হয় প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। ধরে নাও কোনো পদার্থের প্রাথমিক আয়তন ছিল V1 ঠিক আছে, প্রাথমিক আয়তন হচ্ছে V1, অন্তিম আয়তন হচ্ছে V2 ড্যাশ। কেন দিচ্ছি? আপাতর ক্ষেত্রে শুধু V1 আর V2 দিয়েছিলাম, তার থেকে আলাদা করার জন্য এই মাথায় এটাকে ড্যাশ বলা হয়, ড্যাশ V1 V2। ঠিক আছে, প্রাথমিক উষ্ণতা হচ্ছে T1 আর অন্তিম উষ্ণতা হচ্ছে T2। তোমরা চাইলে অন্য কোনো চিহ্ন ব্যবহার করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। বোঝা গেল? তাহলে এইবার আমরা লিখব প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা আর মানে হচ্ছে রিয়েল আর কি, প্রকৃত। ওটাকে গামা এ দিয়ে চিহ্নিত করেছিলাম, এটাকে গামা আর দিয়ে চিহ্নিত করলাম। তাহলে কী হবে? আগের মতোই প্রকৃত আয়তন বৃদ্ধি, ওটা ছিল আপাত আয়তন বৃদ্ধি, এটা হবে প্রকৃত আয়তন বৃদ্ধি বাই প্রাথমিক আয়তন গুণ উষ্ণতা বৃদ্ধি। ঠিক আছে, তাহলে প্রকৃত আয়তন বৃদ্ধি কত হবে? আগের মতোই প্রকৃত আয়তন বৃদ্ধি কত হবে? V1 থেকে V2 পর্যন্ত আয়তন বেড়েছে, তাহলে V2 আগের মতোই মাইনাস V1 বাই প্রাথমিক আয়তন কত? V1 গুণ T2 মাইনাস T1। এইটা, তাহলে এইটা হলো প্রকৃত প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপ। প্রকৃত প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপ হলো এইটা। ঠিক আছে, তাহলে আমাদের তরলের তাপীয় প্রসারণ হলো, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হলো, আপাত প্রসারণ গুণাঙ্ক হলো। তোমরা এইগুলো ভালো করে পড়বে। এরপরে যেটা হচ্ছে একক। আচ্ছা, এককটা কী হবে? একক দেখো, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আর আপাত প্রসারণ গুণাঙ্ক সব ক্ষেত্রে কিন্তু একক একই। সেটা হচ্ছে কি পার ডিগ্রি সেন্টিগ্রেড বা ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, কঠিনের ক্ষেত্রেও যা তরলের ক্ষেত্রেও তাই। আয়তন প্রসারণ গুণাঙ্ক সবের ক্ষেত্রে একক হচ্ছে পার ডিগ্রি সেন্টিগ্রেড বা পার কেলভিন মানে কেলভিন ইনভার্স বা পার ডিগ্রি ফারেনহাইট বা ফারেনহাইট ইনভার্স। ঠিক আছে, সব ক্ষেত্রেই একক একই। আর মাত্রা কি? মাত্রাটা হলো থিটা ইনভার্স, এটা হচ্ছে মাত্রা। ঠিক আছে, তাপীয় প্রসারণ গুণাঙ্কের মাত্রা। আর একক হচ্ছে যেগুলো বললাম, পার ডিগ্রি সেন্টিগ্রেড, পার কেলভিন বা পার ডিগ্রি ফারেনহাইট। এক্ষেত্রে একটা জিনিস তোমাদেরকে বলে দিই যে তরলের দুই ধরনের আয়তন প্রসারণ দেখলাম, আপাত এবং প্রকৃত। এর মধ্যে তোমরা বলো তো কোনটা তরলের নিজস্ব ধর্ম? তরলের নিজস্ব ধর্ম এর মধ্যে কোনটা? দেখো, আপাত প্রসারণ নির্ভর করছে কিন্তু পাত্রের উপরে, কোন পাত্রে আমরা রাখবো তার উপরে। কারণ
সব ধরনের পাত্রের একই রকম কিন্তু প্রসারণ হয় না। আমি যদি লোহার পাত্র নিই তার একরকম প্রসারণ হয়, আমি যদি রূপোর পাত্র নিই তার আরেক ধরনের প্রসারণ হয়। অর্থাৎ পাত্রের প্রসারণ কিন্তু আলাদা আলাদা হয় পদার্থ অনুযায়ী। তাহলে পাত্রের উপর নির্ভর করে আপাত প্রসারণ। কিন্তু প্রকৃত প্রসারণ আমরা কি হয়, আজ প্রকৃত প্রসারণের ক্ষেত্রে আমরা পাত্রের প্রসারণটাকে আমরা বিয়োগ করে দিই। তার মানে যেক্ষেত্রে কিন্তু পাত্রের প্রসারণের কোনো ভূমিকা থাকছে না। তাই জন্য তরলের নিজস্ব ধর্ম হচ্ছে প্রকৃত প্রসারণ। প্রকৃত প্রসারণ এটা হচ্ছে তরলের নিজস্ব ধর্ম। তরলের, এটা খুব ভালো করে মনে রাখবে, নিজস্ব ধর্ম। তোমাদের পরীক্ষা অনেক সময় আসে আপাত প্রসারণ এবং প্রকৃত প্রসারণের মধ্যে কোনটা তরলের নিজস্ব ধর্ম। প্রকৃত প্রসারণ হচ্ছে তরলের নিজস্ব ধর্ম। তো বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্তই থাক। তোমরা এই চ্যাপ্টারগুলো ভালো করে পড়বে, খুব কঠিন চ্যাপ্টার এগুলো নয়। আর যদি ভিডিওগুলো ভালো করে দেখো তোমরা আশা করি ভালোভাবেই এগুলো বুঝতে পারবে। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।